আসসালামু আলাইকুম। 17ই নভেম্বর 2025 আইসিটিতে যখন জজ সাহেব নিরবিচ্ছিন্নভাবে কবিতার মতো করে আবৃত্তি করে যাচ্ছিলেন স্বৈরশাসক শেখ হাসিনা, কামাল হোসেন এবং মামুনের বিরুদ্ধে যে এভিডেন্সগুলা, যে অপরাধগুলো আসছিল, সেই অপরাধের ধারা, দণ্ডের ধারা, চূড়ান্ত রায় ঘোষণার ঠিক তাদের সামনেই বসা ছিল জুলাই আগস্টের শহীদ পরিবারগুলোর অসহায়ত্ব নিয়ে একেবারে তীর্থের কাকের মতো। তারা কি পড়ছিল সেটা শুনছিল না, তারা তাকিয়েছিল জজ সাহেবের মুখের দিকে। জজ সাহেবের মুখে কখন প্রস্ফুটিত একখণ্ড মৃদু হাসি দেখেই তারা হয়তো উৎফুল্লিত হবে যে হ্যাঁ, তাদের পক্ষেই একটি রায় উচ্চারিত হলো, যেহেতু জজ সাহেব ইংরেজিতে এই রায় পড়ে শোনাচ্ছিলেন। কিন্তু আমার কান এইখানে আটকে থাকলেও চোখ ঝুলেছিল 32-এর দিকে। আমার কোর্টের দিকে আগ্রহ ছিল না, কারণ যে অপরাধ সংগঠিত হয়েছে সে অপরাধের যে শাস্তি হবে এ নিয়ে আর কোনো চিন্তাভাবনার বাড়তি অবকাশ নেই। কিন্তু যে রায়টি হয়েছে এইখানে একটু ফাঁক রয়ে গেছে। রায় ছিল 5টি মামলার, 4টি মানবাধিকার, সরাসরি চানখারপোল, যাত্রাবাড়ি, যে সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ওইগুলোর সাথেই আরও মানবাধিকারের কিন্তু রায় ঘোষণার 2টি পার্ট দেখানো হয়েছে। 4টি মামলার ফাঁসি বা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, একটিতে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। আমার কেন জানি খালি সন্দেহ লাগে সব কিছুতে। 4টি মামলার কি একবার ফাঁসি হবে, নাকি 4টি মামলার আলাদা আলাদা আলাদাভাবে? কারণ আপিল হবে, আপিলের কোন দিকে যায় বলা যায় না, কোন পরিস্থিতিতে কি হয়। যদি আপিলে শেখ হাসিনা খালাস পায় বা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা পায়, তাহলে কি 4টারটা একবারেই পেয়ে যাবে, নাকি আলাদা আলাদা আলাদাভাবে 4বার তাকে প্রাণ ভিক্ষা চাইতে হবে? এই ফাঁকটা কেউ যেন বন্ধ করে দেয়, নাইলে আমার খুঁতখুতানি মন ঘুম আসে না। আর একটাতে আমৃত, অর্থাৎ যতদিন সে না মারা যাবে ততদিন কারাগারেই থাকবে। এইটা পরিষ্কার, এইটা আমি বুঝতে পারছি। অশিক্ষিত মূর্খ গর্দভের মতো এইটা বোঝা গেছে। কিন্তু যেটা বুঝি নাই, বড় ধরনের যেটা বুঝি নাই, 32-এ কেন ছাত্রদের উপর এতটা চড়াও হয়ে উঠল প্রশাসন, সরকার কেন এখানে এতটা বদ্ধপরিকর থাকলো এই ছাত্রদের ঠেকানোর জন্য? এই ছাত্র কারা? এই ছাত্রই সেই জুলাই আগস্টের বিপ্লবের একটি শক্তি। এরা যদি মাঠে শক্তি প্রদর্শন না করে, ওই কোর্ট আইসিটি শক্তিশালী হবে না। এরা যদি মাঠে শক্তিশালী অবস্থানে না দাঁড়িয়ে থাকে, ইউনিস এক ফুৎকারে উড়ে যাবে, ভারত দিক, বিএনপি দিক বা আওয়ামী লীগ দিক। এই ছাত্ররা যদি মাঠে ময়দানে তাদের শক্তি প্রদর্শনে রত না থাকে, বাংলাদেশ এতদিন আরও কারোর অঙ্গরাজ্যে পরিণত হতো। এই ছাত্ররা যদি এখনও মাঠ কাঁপিয়ে দাপিয়ে না বেড়াইতো, শেখ হাসিনা ঢুস করে এদেশে আবারও ঢুকে পড়ত। এই ছাত্ররা যতক্ষণ জাগ্রত থাকবে, জেগে থাকবে, তাদের ভয়েস রেস, কণ্ঠস্বর, স্লোগান, হাত, অস্থি মজ্জা, অস্তিত্ব, তাদের মেধা, কলম, স্নায়ুতাত্ত্বিক শক্তি, রক্তের তারুণ্য, যারা যতক্ষণ তারা প্রদর্শনিত করতে থাকবে ততক্ষণ বাংলাদেশ জাগ্রত থাকবে, জীবিত থাকবে, এবং ততক্ষণই জুলাই আগস্টের চেতনা বাংলাদেশের পতাকায় পথ পথ করে উঠতে থাকবে। যেদিন এই তারুণ্য পথে থাকবে না, যেদিন এই যুব সমাজের শক্তি রাজপথে আন্দোলিত হবে না, সেদিন জুলাই সনদও পুকুরে চলে যাবে, আগুনে চলে যাবে, রাস্তায় চানাচুর মুড়ির দোকানে, মুদির দোকানে বিক্রি হবে সেই সব কাগজ। কে বলে বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ টেকবে না, টিকতে পারবে না? অসম্ভব কথা। বিএনপি ক্ষমতায় যাবার পরে তারুণ্যের শক্তি আরও কয়েক গুণ বর্ধিত আকারে বাংলাদেশের রাজপথে লাল ঘোড়ার মতো দাপিয়ে বেড়াবে। কারণ যে শক্তি
মাঠকে জয় করেছে, যে শক্তি, যে তারুণ্যের বিজয় বাংলাদেশের এক স্বৈরা শাসক দানবকে এদেশ থেকে বিতাড়িত করেছে, সেই দেশে একটি স্থিতিশীলতা না আসা পর্যন্ত, সচেতন মহলকে জাগ্রত না করা পর্যন্ত বাংলাকে সর্বময় প্রকৃতপক্ষে গণতান্ত্রিক ধারায় নাগরিক মুক্তির সোপান উজ্জীবিত না করে, সংবিধানে অন্তর্ভুক্ত না করে সেই যুব সমাজ বিরুদ্ধ হবে না, সেই যুব সমাজ ক্ষয়িত হবে না, সেই যুব সমাজ নিষ্ক্রিয় হবে না। এটা সরকারকে বুঝতে হবে। সরকারকে, যুব সমাজ যদি এখনও মনে করে সরকারকে যে কোনো পরিস্থিতির মধ্যে ঠেলে দেবে, সেটা তারা পারে, কিন্তু সেটা করবে না। কারণ এই সরকারকে তারা সমীহ করে, এই সরকারকে তারা শ্রদ্ধা করে। এই সরকার তাদের সরকার, এই সরকার তাদের ইচ্ছার সরকার, এই সরকার তাদের মনন পূরণের শক্তির সরকার। এই সরকারকে তো তারা অপমান, অপদস্থ বা অন্য কোনোভাবে নাজেহাল বা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাকে বিরক্ত করতে চাইবে না। কিন্তু 32-এ গতকাল যেটা হয়েছে, আমার দৃষ্টিতে কেন যেন বারবার কিছু একটা মনে হয়েছে। এই 32 তো মেয়াদোত্তীর্ণ একটি বিল্ডিং। লাদেনকে ল্যান্ডে, ভূমিতে কবর দিইনি কেন আমেরিকানরা কি ভেবেছিল? লাদেনকে যদি ল্যান্ডে কবর দিত, ওই কবর একসময় মুসলমানদের তীর্থস্থানে পরিণত হতো। যারা সারা পৃথিবীতে এরকম অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়ে বেড়ায়, চে গুয়েভারের মতো, লাদেনের মতো শক্তিশালী, যাদের আত্মা, অন্তর, জাগ্রত বিবেক সূর্যের মতো প্রখরদীপ্ত, তারা সারা পৃথিবীর মানুষের অত্যাচারের বিরুদ্ধে গর্জে ওঠে, তাদের তীর্থকেন্দ্র হইতো লাদেনের সেই কবর। এই জন্য লাদেনকে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে। 32-এর ওই ভগ্ন স্তূপ আমলিগের মাজার, কাদের সিদ্দিকির বাপের কবর, কাদের সিদ্দিকি এর আগেও টুঙ্গি এসে ওর বাবার কবরে সেজদা দিয়ে আবার চারপাশ ঘুরল। কিছুদিন পর বিন্দুমাত্র নমনীয়তার সুযোগ পেলেই আমলিগ ওই 32 নম্বরে আবার একটি সুতিকাগার পরিণত করবে, সুতা বাঁধা শুরু করবে, স্যান্ডেল খুলে খালি পায়ে ওই মাটিতে গিয়ে দাঁড়িয়ে তাদের স্লোগান রেজ করার চেষ্টা করবে। কেন এই অস্তিত্ব বাংলার মাটিতে থাকবে? 32 কেন দাঁড়িয়ে থাকবে? 32-এর মাটি কেন 32 নাম ধারণ করেই থাকবে? ওখানে নামকরণ বদলে যাবে, ওখানকার ভূমির, ল্যান্ডের উপরিভাগ, নিচের ভাগ সমস্ত কিছু বদলে দিতে হবে। সেটাই তো তারুণ্যের বিজয়, সেইটাই তো জুলাই আগস্ট। শেখ হাসিনা পালিয়ে গেলেই জামলিক পালিয়ে গেছে, স্বৈরা শাসক পালিয়ে গেছে, আর ফিরে আসবে না, এমনটা তো নয়। 32ই হবে তাদের আবার সেই সুতিকাগার, কেন্দ্রস্থল, যেখান থেকে আবার এদেশের মানুষের উপরে টর্চার, খুন, রাহাজানি, হত্যা, গুম শুরু হবে। শেখ হাসিনা যদি আবার, শেখ হাসিনা না আসুক, আমলিগের বিন্দুমাত্র ছিটে ফোটাও এদেশে যদি আবার বিন্দুমাত্র শক্তি সঞ্চারিত করতে পারে, তাদের প্রথম আঘাত, প্রথম ফাঁসির রশি, প্রথম বন্দুকের গুলি, প্রথম কারাগারের লৌহ কপাট কাদের জন্য খুলে যাবে? তারা এই জুলাই আগস্টের সৈনিক, তাদের জন্য। তারা তাদের সমস্ত ইচ্ছা পূরণ না হওয়া পর্যন্ত, তাদের ম্যান্ডেট পূরণ না হওয়া পর্যন্ত, তাদের যে শক্তি, যে জায়গাটাকে, দেশটাকে নিয়ে যেতে চায়, তার বিন্দু মাত্র এক পাও পিছনে রেখে যদি তারা রাস্তা থেকে ঘরে উঠে আসে, রাস্তা থেকে বিদ্যালয়ে ফিরে যায়, রাস্তা থেকে কর্মে চলে যায়, রাস্তা থেকে সাধারণ জনগণের কাতারে গিয়ে, সাধারণ জনগণ, সে যে কৃষক, ব্যবসায়ী, মুদি, শ্রমিক, ছাত্র, বেকার, রেমিটেন্স যোদ্ধা সেজে যায়, এদেশ আবার সেই জায়গায় ফিরে যাবে। অর্থাৎ জুলাই আগস্ট যেটা হয়েছিল সেটা কলঙ্কিত একটি অধ্যায়, এবং তাদেরকে আমলিগের ভাষায় সেই সন্ত্রাসী আখ্যায়িত করা হবে। তাদেরকে কেন দমন করা হচ্ছে? তাদের উপর কেন পুলিশ আবার লাঠিচার্জ করছে? তাদের রক্ত কেন আবার রাজপথে ঝরছে? তাদের ঘাম কেন আবার তাদের গায়ের পোশাককে ঘামাচ্ছে? এর জবাব কে দিবে? জবাব তো অবশ্যই দিতে হবে। যারা এটি করছেন তাদেরকেই জবাব দিতে হবে। 32-এ যদি আন্দোলনরত ছাত্ররা না থাকতো, শক্তিপুঞ্জীভূত হয়ে এক জায়গায় একত্রে
মুষ্টিবদ্ধ হাত উত্থিত না থাকতো, আইসিটিতে যারা এই রায় ঘোষণা করে নিরাপদে বাসায় ফিরে গেছেন, আপনারা কি মনে করেন নিরাপদে বাসায় ফিরে যেতে পারতেন? আপনারা কি মনে করেন নিরাপদে রায় ঘোষণা করতে পারতেন? কিচ্ছু করতে পারতেন না। জ্বালাও পোড়াও করে পথেই, আপনাদের আসার পথেই আপনাদের গাড়ি জ্বালিয়ে দিত, আপনাদের বাসায় বোম ককলেট সমস্ত কিছু বিস্ফোরিত হতো, আপনাদের সন্তানেরা অপহরণ হতো, আপনাদের স্ত্রীরা বেইজ্জতি হতো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওই শক্তি আছে বলেই, ওই শক্তি নিহিত আছে বলেই আপনি নিজে জাগ্রত, আপনি সৎ সাহসে বিচারালয়ে গেছেন, বিচারের রায় ঘোষণা করছেন, সৎ সাহস ওই শক্তিকে অবলম্বন করেই। ওই জুলাই আগস্টের যে শক্তি 32-এ আপনারা পুঞ্জীবিত যে উল্কা দেখেছেন, সেই শক্তিকে পুঞ্জীবিত করেই আপনি রাতে নিশ্চিন্তে ঘুমাইতে গেছেন। আপনি পুলিশ সাহেব, আপনি র্যাব সাহেব, আপনি আনসার সাহেব, আপনি আর্মি সাহেব, যে সাহেবই হন না কেন, আপনাদের শক্তি বন্দুক, আপনাদের শক্তি অস্ত্র, আপনাদের ভয়ভীতির প্রদর্শনের জায়গা হত্যা, খুন, রাহাজানি, গুম। আর সাধারণ জনতার শক্তি হাত আর তাদের রক্ত। তারা রক্ত বিলিয়ে দেবে, দুহাত উঁচু করে বুক উঁচিয়ে আপনাকে শাসন করবে, চোখ দিয়ে নয়, হাত দিয়ে নয়, তাদের উঁচা বুক দিয়ে আপনাদেরকে ভীতু সন্ত্রস্ত করে তুলবে। এটা মাথায় রাখতে হবে। যারা 32 ভাঙতে দেননি, 32কে রেখে দিতে চান, কি হিসাবে রেখে দিতে চান? স্মৃতি হিসাবে। বাংলার মাটিতে 32 থাকবে না। 32 হয় খেলাঘর হবে, 32 হয় মৎস্য খামার হবে মাছের চাষের জন্য, অথবা পশু পাখি পালনের হাট, গরু, এই ধরনের অন্য কিছু হবে। আজ হোক কাল হোক 32 চিরমৃত্যুর কোলে ঢলে পড়বে। তার জন্য যত রক্ত ঢেলে দিতে হয় তরুণদের, যত তারুণ্যের ক্ষয় হবে ওখানে, যত শক্তি ওখানে নিষ্পেষিত হবে, যত প্রাণ ওইটা ধ্বংস করতে যেয়ে পৃথিবীর থেকে বিদায় নেবে, সেগুলো সেই শক্তিকে আরও পুঞ্জীবিত করেই তারা উজ্জীবিত হয়ে থাকবে। তারা ধ্রুব তারার মতো, সাইদের মতো, মুগ্ধর মতো, যারা শহীদ হয়েছে আমাদের এই জুলাই আগস্টে, তাদের মতো ইতিহাসে অম্লান হয়ে থাকবে। এই জন্য যে 32কে তারা চিরদিনের মতো নিষ্প্রভ করে বাংলার মাটির সাথে একাকার করে দিয়ে যেয়ে তারপরে তারা শান্ত হবে। পুলিশের লাঠি যতটাই উদ্ধত হোক, যেখানে তাদের বিরুদ্ধে যাই হোক না কেন, তারা জাগ্রতই থাকবে। এনসিপি বলেন, শিবির বলেন, যে নামেই তাদেরকে ডাকেন না কেন, জুলাই আগস্টের যে শক্তি, এ শক্তি সন্নিবেশিত শক্তি, এ শক্তি পুরো জাতির আত্মার মনোবল, আত্মার শক্তি। একে ক্ষয় করা সম্ভব হবে না। লাঠি দিয়ে বাড়িয়ে, ধাক্কা দিয়ে, ফেলে দিয়ে, ওখান থেকে সরিয়ে দিয়ে কয়জনকে সরাবেন? এটা প্রতীকী মাত্র, এটা প্রতীকী। আমি প্রশাসনের থেকে শুরু করে একবার পুরা বাংলাদেশের নীতি নির্ধারণে উচ্চ পর্যায়ের শক্তিমান, শক্তিধর নেতাদের কাছেও দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই শক্তিকে আপনারা জাগ্রত থাকতে দিন, এই শক্তিকে আপনারা বলিয়ান করে তুলুন, এই শক্তিকে আপনারা পুনরুজ্জীবিত করে বংশ পরম্পরায় শতাব্দীর পর শতাব্দী যেন বাংলাদেশে এই যুব সমাজ, এই যুব শক্তি গর্জে ওঠে দাপটের সাথে, এদেশের পথ ঘাট, রাস্তা, ভূমি প্রকম্পিত করে রাখে। না হলে এদেশ কারো অঙ্গরাজ্যে পরিণত হয়ে যাবে, এদেশ বিলীন হয়ে যাবে, এদেশে অন্য কেউ এসে লাল ঘোড়া দাবড়িয়ে পূর্ব থেকে পশ্চিমে নিয়ে চলে যাবে। অতএব এদেশকে, সার্বভৌমত্বকে, জাতীয়তাবাদকে, মানচিত্রকে সচিত্র করে রাখতে, বাংলাদেশের নাগরিককে নাগরিকত্বের সাথে নিজেদের স্বাধিকার রক্ষার্থে এই যুবশক্তির প্রয়োজন। তারা যেন অপমানিত না হয়, তারা যেন ঘৃণিত না হয়, সরকার তাদেরকে যেন অবদমন করার আর কোনো কৌশল অবলম্বন না করে। ডক্টর ইউনূস থেকে শুরু করে উপদেষ্টা মণ্ডলী, সশস্ত্র বাহিনী, পুলিশ বিভাগ, প্রশাসন বিভাগ, আইন শৃঙ্খলা বিভাগ, সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, যুব সমাজকে সমীহ করুন।
ভবিষ্যৎ বাংলাদেশ তাদের মতো করে করতে দিন, আপনাদের মতো নয়। আমরা এখন চলে যাওয়ার পথে। তাদের দেশ তারা কোন রজুতে, কোন ভিত্তির উপর দাঁড় করিয়ে তারা পরিচালনা করবে, তাদের ভাবতে দিন। এবং তারা যেন আর কোনোভাবেই কায় ক্লেশে, মনোক্ষুণ্ণ, মনোবেদনায় এবং হতাশ না হয়। এদিকে আমাদের দর্শনের সাথে মিলিয়ে তাদের রাজপথে চলাফেরা করবার পূর্ণ স্বাধীনতা দেবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।